প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডাকাত রানী স্লোগান নিয়ে বিস্ফোরক দাবি, কুণালের শব্দবন্ধই কি অনুপ্রেরণা? দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বড় মোড়। সিজেপির আন্দোলন প্রসঙ্গে সংসদে বিবৃতি দিতে রাজি অমিত শাহ। বাংলায় নাকি মাফিয়া রাজ চলছে, হালি শহরের তারা খেয়ে এবার রাজ্য জুড়ে মেগা আন্দোলনের খাঁটি নাটক সাজাচ্ছে তৃণমূল। সরকারি হাসপাতালে চিকিৎসায় বড় বদল, এবার সন্ধ্যাতেও মিলবে ওপিডি পরিষেবা। থানায় ছাত্রীর গায়ে মোমবাতির ছ্যাঁকা, মমতার আমলের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট, অভিযুক্ত ওসি সহ 4। কার নির্দেশে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ, মামলা উঠল হাইকোর্টে। 1 বছর বেতন পাননি স্কুল শিক্ষক, সাহায্য করেনি প্রাক্তন সরকার, মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অবশেষে দায়ের মামলা। বিজেপি তৃণমূল ছেড়ে এবার নিজের দল নেতাজির আদর্শে আজাদ হিন্দ পার্টি আনছেন চন্দ্র বসু। অভিষেকের বড় জয়, তৃণমূলের সাংসদের বিদেশ যাত্রায় গ্রিন সিগন্যাল দিল সুপ্রিম কোর্ট। আজই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা, আগস্টের টাকা ঢোকার আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিক্ষোভ এবং স্লোগান দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার নিহত এক তৃণমূল কর্মীর বাসভবনে যাওয়ার পথে জনরোষের মুখে পড়েন তিনি। কাঁচ ঢাকা গাড়িতে ইট ও কাদা লেপার পাশাপাশি রাস্তার দুধারে নানান স্লোগান ওঠে। এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কনভয় কাদা বা জুতো ছোড়ার সঙ্গে তাদের দলের কোনো হাত নেই এবং এই আচরণ বাংলার সংস্কৃতির পরিপন্থী। একই সুর শোনা গেছে অগ্নিমিত্রা পালের গলাতেও। তবে গোটা বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, সাম্প্রতিক স্লোগানের অনুপ্রেরণাদাতা খোদ তৃণমূল নেতা কুণাল ঘোষ। অতীতে কুণালের মন্তব্য টেনে তিনি বলেন, কুণালবাবু অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে যে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছে সাধারণ মানুষ। নিজের ওপর হওয়া অতীতের বিভিন্ন হামলার কথা স্মরণ করিয়ে দিলীপ জানান, জনগণের রাগ প্রকাশ করার অধিকার রয়েছে। অন্যদিকে এই ঘটনার রেশ ধরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তীব্র আক্রমণ শানিয়েছেন। দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বড় মোড়। সিজেপির আন্দোলন প্রসঙ্গে সংসদে বিবৃতি দিতে রাজি অমিত শাহ। সিজেপি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলন এবং দিল্লি পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে অবশেষে সংসদে বিবৃতি দিতে রাজি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার লোকসভায় এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি পাওয়ার আগে সংসদে চলতে থাকা অচলাবস্থা কাটানোর এবং স্বাভাবিক কাজকর্ম সচল রাখার কড়া শর্ত দিয়েছে কেন্দ্র। বিরোধীদের দাবি ও সংসদের উত্তপ্ত পরিস্থিতি। নিটের প্রশ্নপত্র ফাঁসের মতো একাধিক ইস্যুতে গত কিছুদিন ধরে দিল্লির যন্তর মন্তরে জোরালো আন্দোলন চালিয়ে আসছিলেন সিজেপি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও চাকরি প্রার্থীরা। পরিবেশবিদ সোনাম ওয়াংচুকও এই অনশনে অংশ নেন। সেখান থেকে গত 20 জুলাই পড়ুয়ারা সংসদের দিকে এগোনোর চেষ্টা করলে দিল্লি পুলিশ চরম অতি সক্রিয়তা দেখায় এবং তাদের আটকাতে কড়া পদক্ষেপ নেয়। দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকায় প্রথম থেকেই বিরোধী শিবির অমিত শাহের পদত্যাগ এবং এ বিষয়ে তার বিবৃতি দাবি জানিয়ে আসছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তো বটেই, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা এই নিয়ে বারবার সরব হন। রাহুলের একটি মন্তব্য ঘিরে এর আগে লোকসভায় তীব্র হাঙ্গামাও হয়, জানিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক তরজা চরমে ওঠে। কেন্দ্রের শর্ত ও কিরেন রিজিজুর ঘোষণা। সোমবার লোকসভা কার্যবিবরণী চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানিয়ে দেন যে সিজেপির আন্দোলন এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে নিজের বক্তব্য পেশ করতে সম্পূর্ণ প্রস্তুত ও রাজি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এর পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে পরিষ্কার শর্ত দেওয়া হয়েছে যে সংসদে কোনো ধরনের অচলাবস্থা বা হাঙ্গামা রাখা যাবে না। বিরোধীদের সঠিক নিয়মে আলোচনায় অংশ নিতে হবে এবং সংসদের স্বাভাবিক কাজকর্ম ঠিকমতো চলতে দিতে হবে। তাহলেই স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এই স্পর্শকাতর বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। সামগ্রিকভাবে এই ঘোষণার পর সংসদের আগামী অধিবেশন যে আরও উত্তপ্ত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলায় নাকি মাফিয়া রাজ চলছে, হালি শহরের তারা খেয়ে এবার রাজ্য জুড়ে মেগা আন্দোলনের খাঁটি নাটক সাজাচ্ছে তৃণমূল। চোরের মায়ের বড় গলা বোধহয় একেই বলে। গতকাল হালি শহরের মাটিতে সাধারণ মানুষের জুতো কাদা আর তীব্র চোর স্লোগান শুনে রীতিমতো পিঠ বাঁচিয়ে পালানো তৃণমূল কংগ্রেস এখন নিজেদের মান বাঁচাতে রাজ্য জুড়ে মেগা আন্দোলনের ডাক দিচ্ছে। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একের পর এক পোস্ট করে দাবি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করা হয়েছে। এখানে শেষ নয়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার এক ধাপ এগিয়ে দাবি করে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজত্বে নাকি বাংলায় মাফিয়া রাজ চলছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা এখন রাজ্যের ডিজি ও সিপির পদত্যাগ দাবি করছেন।
যে দলটা বিগত 1.5 দশক ধরে সিন্ডিকেট রাজ, বালি পাচার, কয়লা পাচার আর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মাধ্যমে গোটা বাংলাকে মাফিয়াদের চারণভূমি বানিয়ে রেখেছিল, আজ ক্ষমতার গদি চলে যেতেই তাদের মুখে মাফিয়ারাজ শব্দটা শুনলে বাংলার মানুষ হাসবে নাকি কাঁদবে তা বুঝতে পারছে না। ধৃত এক ব্যক্তির পুলিশ হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে সস্তা রাজনীতির পুঁজি করতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু হালি শহরের জাগ্রত আমজনতা যখন সশরীরে চুরির হিসাব চাইতে রাস্তায় নেমে তারা করলো, তখন সেই ধমক খেয়ে এখন মান বাঁচাতে আন্দোলনের সমস্ত নাটক করতে হচ্ছে জোড়াফুল শিবিরের নেতাদের। তৃণমূল নেতারা এখন রাজ্যের ডিজি আর সিপির পদত্যাগ চাইছেন। প্রশ্ন করতে ইচ্ছে করে, যখন একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আপনাদের দলের মন্ত্রীরা জেলে যাচ্ছিলেন, যখন আরজিকর কাণ্ডের মতো নারকীয় ঘটনার পর গোটা বাংলা ফুঁসছিল, তখন কতজন নৈতিকতার খাতিরে পদত্যাগ করেছিলেন? তখন তো প্রাক্তনেরা পুলিশকে ঢাল বানিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠি চালিয়েছিলেন, আর আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করতেই আপনাদের মাফিয়ারাজ মনে পড়ে গেল। বাংলার মানুষ আপনাদের এই ছদ্মবেশী কান্না আর বিশ্বাস করে না। হালি শহরের কাদালেপা গাড়ির কাজ প্রমাণ করে দিয়েছে যে তৃণমূলের পায়ের তলার মাটি এখন সম্পূর্ণ উধাও। আন্দোলন আপনারা যতই করুন আর কান্নাকাটি যতই করুন না কেন, কোটি কোটি টাকার দুর্নীতি আর অপশাসনের পর আমজনতার এই তীব্র জনরোষের হাত থেকে বাঁচার পথ কিন্তু আর নেই। সরকারি হাসপাতালে চিকিৎসায় বড় বদল, এবার সন্ধ্যাতেও মিলবে ওপিডি পরিষেবা। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি এবার কিছুটা কমতে পারে। রোগীদের সুবিধার কথা মাথায় রেখে সরকারি হাসপাতালে সন্ধ্যার সময় ডাক্তার দেখানোর সুযোগ তৈরি করার পরিকল্পনা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। প্রস্তাবিত ওই পরিষেবা চালু হলে সকালে ওপিডির পাশাপাশি দিনের শেষভাগেও বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার সুযোগ মিলবে। সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন রাতেও। বর্তমানে সরকারি হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা করাতে গেলে সকাল থেকে রোগীদের ভিড় জমে যায়, অনেক সময় সেই অপেক্ষা দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত গড়ায়। ফলে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলে বহু রোগী শেষ পর্যন্ত বেসরকারি ক্লিনিকের দ্বারস্থ হন। নতুন উদ্যোগের মাধ্যমে সেই রোগীদেরই সুবিধা দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য দপ্তর। তবে সন্ধ্যার পরিষেবায় বিনামূল্যে চিকিৎসা মিলবে না, নির্দিষ্ট অর্থ দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে রোগীকে। কিন্তু বেসরকারি ক্লিনিকে একই চিকিৎসকের কাছে যাওয়ার তুলনায় কি অনেকটাই কম রাখার পরিকল্পনা রয়েছে? অর্থাৎ অপেক্ষাকৃত কম খরচে সরকারি হাসপাতালের চিকিৎসকদের দেখানোর বিকল্প তৈরি হবে। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার ক্লিনিকে রোগীদের কাছ থেকে সংগৃহীত টাকার 60% চিকিৎসকদের দেওয়া হতে পারে, নার্সদের জন্য রাখা হতে পারে 20% এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 10%। বাকি 10% রাজ্য সরকারের রাজস্ব হিসেবে জমা পড়তে পারে। এই উদ্যোগের মূল লক্ষ্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষকে সরকারি চিকিৎসা ব্যবস্থার আওতায় আরও সহজে পরিষেবা দেওয়া। অনেকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ওপর আস্থা রাখেন, কিন্তু ভিড়ের কারণে সেখানে যেতে চান না। সন্ধ্যার সময় তুলনামূলক সুবিধাজনকভাবে চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হলে তাদের সেই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য জুড়ে নতুন করে এই ব্যবস্থা চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে। পরিষেবাটি চালু করতে জাতীয় নীতিগত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পেশ করতে হবে। সেই অনুমোদনে পাওয়ার পরেই রাজ্য জুড়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তবে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সন্ধ্যায় ওপিডি একেবারে নতুন নয়। ইতিমধ্যেই জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে এই পরিষেবা চালু রয়েছে। এবার সেই মডেলকে আরও বিস্তৃত করার পরিকল্পনা সফল হলে সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার সময়ের পরিসর বাড়বে, পাশাপাশি সকালের চাপও কমানোর সম্ভাবনা তৈরি হবে। থানায় ছাত্রীর গায়ে মোমবাতির ছাকা, মমতার আমলের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট, অভিযুক্ত ওসি সহ 4। পশ্চিম মেদিনীপুরের থানার ভেতরে ছাত্রী নির্যাতনের ঘটনায় তৎকালীন ওসি সাথী বারিক সহ 4 মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে চার্জশিট এসআইটি এর। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানায় ছাত্রী নির্যাতনের অভিযোগের ঘটনায় তৎকালীন ওসি সাথী বারিক সহ 4 মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল। কলকাতা হাইকোর্টের নির্দেশের এই ঘটনায় তদন্ত শুরু করেছিল এসআইটি। সূত্রের দাবি, তদন্তে মেডিকেল রিপোর্ট এবং থানার সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্টে অভিযোগের বেশ কিছু ক্ষেত্রে প্রমাণ মিলেছে। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদনের জন্য এসআইটি এর তরফে আগের সরকারের আমলে 2 দফায় আবেদন করা হয়েছিল, তবে সেই অনুমোদন মেলেনি বলে সূত্রের খবর। নতুন সরকার ক্ষমতায় আসার পর ফের চার্জশিট পেশের অনুমোদন চেয়ে আবেদন করে এসআইটি। গত 27 জুলাই সেই অনুমোদন দেওয়া হয়। এরপর সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সাথী বারিক এবং 3 কনস্টেবলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 115, 351 এবং 34 ধারায় চার্জশিট পেশ করা হয়েছে। ঘটনার সূত্রপাত 2025 সালের 5ই মার্চ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভের নামে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। অভিযোগ, বিক্ষোভরত ছাত্রীদের থানায় তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, এমনকি মোমবাতি
মোমবাতি দিয়ে ছ্যাঁকা দেওয়ারও গুরুতর অভিযোগ ওঠে। ঘটনার পর এক ছাত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগের সত্যতা এবং থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এসআইটি গঠন ও এফআইআর করার নির্দেশ দেয় আদালত। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৎকালীন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বহাল থাকে এসআইটি গঠনের নির্দেশ। পরবর্তীতে আরও এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে একই বিশেষ তদন্তকারী দলকে তদন্তের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, সেই মামলায় সিসিটিভি ফুটেজ সংক্রান্ত CFSL রিপোর্ট হাতে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিজেপি তৃণমূল ছেড়ে এবার নিজের দল নেতাজির আদর্শে আজাদ হিন্দ পার্টি আনছেন চন্দ্র বসু। রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে জাতীয় স্তরে নতুন রাজনৈতিক দল, দলের নাম হতে চলেছে আজাদ হিন্দ পার্টি। আর এই নয়া রাজনৈতিক মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হতে পারেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। তবে প্রচলিত রাজনৈতিক দলের ধাঁচে নয়, মূলত জেনজিকে দলের সাংগঠনিক শক্তির কেন্দ্রে রাখার পরিকল্পনা রয়েছে চন্দ্র বসুর নতুন রাজনৈতিক দল। 1943 সালের 21 অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন নেতাজি। সেই ঐতিহাসিক দিনটিকে নতুন রাজনৈতিক দলের সূচনার জন্য বেছে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 21 অক্টোবর আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করতে পারে আজাদ হিন্দ পার্টি। দলের প্রথম কর্মসূচির সম্ভাব্য স্থান হিসেবে উঠে আসছে কটকের নাম। নেতাজির জন্মভূমি থেকেই তার রাজনৈতিক দর্শনকে সামনে রেখে নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছেন উদ্যোক্তারা। এই উদ্যোগে চন্দ্র বসুর সঙ্গে যুক্ত হতে পারেন নেতাজির আদর্শে বিশ্বাসী একাধিক ব্যক্তি। তবে দলের সংগঠন গড়া থেকে শুরু করে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি প্রতিটি ক্ষেত্রেই তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছেন উদ্যোক্তারা। জানা গেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন চন্দ্র বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। তৃণমূলের আগে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্র। তারও আগে দীর্ঘ 7 বছর বিজেপিতে ছিলেন তিনি। তৃণমূল ছাড়ার পর এবার নিজের রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন দল তৈরির ক্ষেত্রে অবশ্য বেশ কিছু সাংগঠনিক কাজ এখনও বাকি। নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে প্রতীক চূড়ান্ত করা, একাধিক প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করতে হবে। চন্দ্র বসুর মতে নেতাজির রাজনৈতিক দর্শন এবং দেশ গঠনের চিন্তাকে বর্তমান সময়ে কাজে লাগানোই আসল লক্ষ্য। এই দলের রাজনৈতিক কৌশলের কেন্দ্রে তরুণ প্রজন্মকে ভাবার নেপথ্যে চন্দ্র বসুর যুক্তি। দেশের প্রচলিত রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের দাবি সবচেয়ে জোরালোভাবে তুলতে পারে জেনজি।